ব্যক্তিবাদ কোনো দল নয়, ভারতের সঙ্গে পিপল টু পিপল সম্পর্ক করতে চায় বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সঙ্গে দেশটির হাই কমিশনারের বৈঠক। তেলের পাম্পের লাইন আরও দীর্ঘ হচ্ছে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তি। চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও 4 জাহাজ। দেশ জুড়েই হামের প্রকোপ, উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে আরও 2 শিশুর মৃত্যু। 18 জেলায় 30 উপজেলায় দেওয়া হচ্ছে টিকা। এবং চুক্তিতে রাজি হতে ইরানকে সময় বেঁধে দিয়ে দেশটিকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের। তেহরানের ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ভবন ধস। ভারতের জনগণের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ, এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। বৈঠকের পর হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান, কোনো নির্দিষ্ট ব্যক্তি পর্যায়ে নয়, 2 দেশের মানুষের সাথে সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ। আগামীকাল নয়াদিল্লিতে ওশান সামিটে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী, জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। পিপল টু পিপল সম্পর্ক করতে পারি, যাতে উই ডোন্ট কমিট দ্য মিস্টেক অফ দি পাস্ট ওয়ার ইট ইজ সোললি সম্পর্কটা হয়ে যায় মানে ভারতের যাতে না হয় কোনো ব্যক্তির সাথে, এটা পিপল টু পিপল যাতে হয়। তো দিস ইজ দি সম্পর্ক, এটা ভারতও চাচ্ছে, আমরাও চাচ্ছি এখন পিপল টু পিপল সম্পর্ক জোরদার করতে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা চলছে। একনেক সভায় প্রায় 12,000 কোটি টাকার 18টি প্রকল্প অনুমোদনের জন্য তোলা হচ্ছে। এর মধ্যে 9টি নতুন এবং বাকিগুলো সংশোধিত বা সময় বৃদ্ধির প্রকল্প। এদিকে সরকারের নতুন পরিকল্পনায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আনা হয়েছে বড় পরিবর্তন। কম গুরুত্বপূর্ণ নতুন প্রকল্পের বদলে চলমান প্রকল্প দ্রুত শেষ করতে দেওয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। এছাড়া পরিকল্পনা কমিশন জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রকল্প শেষ না হলে বন্ধ হয়ে যেতে পারে অর্থায়ন। এজন্য চালু করা হচ্ছে কঠোর মনিটরিং ব্যবস্থা। রাত দিন 24 ঘন্টায় একাকার এখন তেলের পাম্পে। এ এক অদৃশ্য যুদ্ধ। সরকার বলছে তেলের কোনো ঘাটতি নেই, আতঙ্কে ক্রয় করার দরকার নেই। তবে কে শোনে কার কথা? রাজধানী জুড়ে দীর্ঘ হচ্ছে লাইন, বাড়ছে ভোগান্তি। আবার যে পরিমাণ তেল পাওয়া যাচ্ছে তা নিয়েও গ্রাহকদের রয়েছে অসন্তোষ। এটা কোনো বিশেষ সময়ের চিত্র নয়, এই দৃশ্য গেল 1 মাসের প্রায় প্রতিদিনের। তেলের আশায় লাইনে দাঁড়িয়ে আছেন শত শত মানুষ, অপেক্ষা যেন শেষই হচ্ছে না। রাজধানীর প্রায় প্রতিটি পাম্পেই এখন দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল। কোথাও সরবরাহ কম, কোথাও পুরোপুরি বন্ধ। এই যে আমরা সকাল 7টা থেকে সিরিয়াল ধরে এখন পর্যন্ত এই পর্যন্ত আসছে, এটা তো একটা বড় ভোগান্তি। ঘুম নষ্ট করে সকাল থেকে 6টা বাজে আসছি যাতে তাড়াতাড়ি পাম্পে থেকে তেল নিতে পারি, কিন্তু সে আগের মতনই সিরিয়াল। অনেক পাম্পে ঝুলছে নোটিশ, তেল নেই, কিন্তু এই ছোট বাক্যটাই যেন বড় হয়ে দাঁড়িয়েছে মানুষের ভোগান্তির প্রতীক। যদি এখানে 1000 পাই আর কোথাও যদি 200 পাই, তাহলে সেখানে 5 বার যাওয়া লাগবে, ওই 5 বার আবার লাইনে দাঁড়াইতে হবে। এটা তো একটা সিরিয়াস ভোগান্তি। যেসব পাম্পে তেল মিলেছে সেখানেও স্বস্তি নেই। 500 কিংবা 600 টাকার তেল নিতে অপেক্ষা করতে হচ্ছে 4 থেকে 5 ঘন্টা, কোথাও কোথাও তারও বেশি। ফলে বাড়ছে ক্ষোভ, বাড়ছে হতাশা। তেল পাচ্ছি এইটাই বেশি, অনেক পাম্পে আছে তো আপনার তেল দিচ্ছে না। টাস্টে তেল পাওয়া যায়, ওই শাহবাগ ওটাই পাওয়া যায়, কিন্তু অন্য জায়গায় মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না। দীর্ঘ এই অপেক্ষা ঘিরে পাম্পের পাশে গড়ে উঠেছে ভ্রাম্যমান ছোট ছোট দোকান। চা, পানি, হালকা খাবার, এগুলোই এখন ভরসা ক্লান্ত অপেক্ষমান মানুষের। খালি রেল লাইন পারে লাইন ধরছি এই পর্যন্ত, 6:30 থেকে এখন তো আপনার বাজার 9:41 বাজার। এখন যদি পাই ঠিক মতো তাইলে এটাই আর কি। দ্রুত সমাধান না এলে এই দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এলএনজি, এলপিজি ও গ্যাস অয়েলবাহী 4টি জাহাজ। উপসাগরীয় অঞ্চল সহ বিভিন্ন দেশ থেকে এসব জ্বালানি পণ্য নিয়ে জাহাজগুলো বন্দরে নোঙর করেছে। জাহাজগুলো থেকে পণ্য খালাসের প্রক্রিয়া চলছে, জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ ইরফায়েত হামিম। ভারত থেকে এলপিজি নিয়ে চ্যালেঞ্জার, মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে শান গ্যাং ফা শিয়ান, নাইজেরিয়া থেকে এলএনজি নিয়ে কুল ভয়েজার এবং চীন থেকে এলপিজি নিয়ে আসা গ্যাস জার্নি জাহাজ বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে।
সিইসি সহ একাধিক কমিশনারের অংশগ্রহণে নির্বাচন কমিশনে চলছে সভায়। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়রা ফারুকী। হুমায়রা, জাতীয় নির্বাচনের বেশ অনেকদিন পরে আমরা নির্বাচন কমিশনের সক্রিয়তা দেখতে পাচ্ছি। আজকের বৈঠকে কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে বা প্রাধান্য পেয়েছে সেই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? সভা হচ্ছে 11তম সভা। সেখানে সকাল 11টা থেকে সভাটি শুরু হয়েছে। এখানে বেশ কয়েকটি এজেন্ডা নিয়েই এই বৈঠক। সেখানে সিইসি সহ 4 কমিশনার, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব সহ আরও অনেকে আছেন এবং এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত নির্বাচনী সামগ্রী সংরক্ষণ বিষয়ে রিটার্নিং অফিসারদেরকে কী নির্দেশনা দেওয়া হবে সেটি। 9 এপ্রিল বগুড়া 6 এবং শেরপুর 3 আসনের নির্বাচন আছে, সেই সংক্রান্ত কেমন কি হতে যাচ্ছে সেই নিয়ে নির্বাচন কমিশন কতটুকু প্রস্তুত সেটা নিয়ে তাদের একটা আলোচনা আছে। আর নির্বাচন সংশ্লিষ্ট পূর্ববর্তী কিছু গুরুত্বপূর্ণ মামলা আছে। আর নির্বাচন পরবর্তী সময় দায়েরকৃত নির্বাচনী যে দরখাস্ত সেই বিষয়ে কমিশনকে অবহিতকরণ সেটি একটি বিষয়। আর আরেকটি হচ্ছে নির্বাচনী দায়িত্ব পালনকালে আহত ও নিহতদের ক্ষতিপূরণ বিষয়। অর্থাৎ নির্বাচনের সময় আমরা দেখেছি অনেকেই কিন্তু আহত এবং নিহত হয়েছেন, তাদের বিষয়ে কি করণীয় আছে, নীতিমালা কি বলছে এবং নির্বাচন কমিশন এই বিষয়ে কি কি পদক্ষেপ নিতে চাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। এবং এছাড়াও আরও বেশ কয়েকটি ছোটোখাটো বিষয় এবং সংরক্ষিত মহিলা আসনের আজ কিন্তু সংরক্ষিত নারী আসনের আজ কিন্তু তফসিল দেবার কথা রয়েছে। বৈঠক শেষেই আমরা আসলে জানতে পারবো যে পরবর্তী আর কি কি বিষয়গুলো নিয়ে সেখানে আলোচনা হয়েছে। সাথী, ধন্যবাদ হুমায়রা আপনাকে। বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার, দুর্নীতি দমন কমিশন এবং গুম প্রতিরোধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোতে সরকার পেছনে হাঁটছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মতোই বর্তমান সরকারের মধ্যেও আমলাতান্ত্রিক ও রাজনৈতিক কারণে অধ্যাদেশগুলো নিয়ে এক ধরনের খেলা চলছে। এছাড়া বিচার বিভাগ সংক্রান্ত 3টি অধ্যাদেশ রহিতের সুপারিশে উদ্বেগ জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক। বলেন, এর ফলে বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টির বাতিলের খাতায় ফেলে দেওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। সংস্থাটি জানায়, এসব অধ্যাদেশ আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতি দমনে প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করতে। এছাড়া বাতিলযোগ্য পুলিশ কমিশন অধ্যাদেশ গ্রহণ করে সরকার হতাশ করেছে বলে জানায় টিআইবি। সরকার মোটা দাগে বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার, দুর্নীতি দমন, গুম প্রতিরোধ সহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে ক্ষেত্রে পিছনে হাঁটার ইঙ্গিত দিচ্ছে, যা দেশের আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতি দূরকরণে প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করার ক্ষেত্রে কাজ করতে পারত বা করার ইখতিয়ার রয়েছে বা সম্ভাবনা রয়েছে। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে মৃত্যু হয়েছে আরও 2 শিশুর। এ নিয়ে রাজশাহী বিভাগে হামে মৃত্যু হলো 42 জনের। এদিকে মাদারীপুর, চাঁপাইনবাবগঞ্জ সহ 18 জেলার 30 উপজেলায় দ্বিতীয় দিনের মতো দেখা হচ্ছে হামের বিশেষ টিকা। লালমনিরহাটের 5 হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে 12 শিশু ভর্তি হয়েছে। আক্রান্তদের জন্য আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হবে জেলায় হামের বিশেষ টিকা। হামের হটস্পট মাদারীপুর সদরে দ্বিতীয় দিনের মতো দেওয়া হচ্ছে বিশেষ টিকা। সকাল 9টা থেকে শুরু হওয়া টিকার কর্মসূচি চলে বিকেল 4টা পর্যন্ত। বর্তমানে মাদারীপুর জেলা হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা কমপ্লেক্সে 24 শিশু চিকিৎসাধীন রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরেও চলছে হামের বিশেষ টিকা কার্যক্রম। ভর্তি করানো হয় হাসপাতালে, পরে গোটা হয়, এই কারণে আইসোলেটেড করে রাখছে ডাক্তার। হামের লক্ষণ তা তো আমরা জানি না, এখন রক্ত নিয়ে পরীক্ষা করে বললো যে হামের লাইনে গেছে। সকল টিকাদান কেন্দ্রে সকল জায়গায় মেসেজ দেওয়া হচ্ছে, এটা নিয়ে কোনো আতঙ্ক হবেন না আপনারা। যদি কারো এরকম সমস্যা মনে হয় নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা টিকাদান কেন্দ্রে আসলে আমরা টিকা দিচ্ছি। শেখ হাসিনা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুম করে নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন সাবেক যুবদল নেতা মশিউর রহমান মামুন। একই সঙ্গে তৎকালীন ডিজিএফআই এর মহাপরিচালক শেখ মামুন খালেদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ডিবিসি নিউজকে ভুক্তভোগী মশিউর রহমান জানান, 2015 সালে তিনি গুমের শিকার হন। টানা 6 মাস তার উপর নির্মম নির্যাতন করা হয়। তাই ওই সময় আইন শৃঙ্খলা বাহিনীর গুম সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলেও জানান একসময় যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মামুন। এর আগে মামুনের গুম ও নির্যাতনের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন করে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে মিজান নামে এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন। সকাল 10:30টার দিকে পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর সীমান্তের গ্যাডিয়ার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে মিজানুর রহমান সীমান্তের পাশে ভুট্টা খেতে ঘাস কাটতে যান। এ সময় ভারতীয় কোচবিহারের সরকারপাড়া ক্যাম্পে টহলরত বিএসএফ সদস্যরা তাকে গুলি করে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এতে দৌড়ে পালানোর সময় একটি গুলি মিজানের ঘাড়ে লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেলে পাঠান চিকিৎসকরা। পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, সীমান্তে বিএসএফ এর গুলিতে একজন আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌযানডুবিতে নিখোঁজ হয়েছে অন্তত 70 অভিবাসন প্রত্যাশী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছে ইতালি এনজিও সংস্থা মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান। জানানো হয়, শনিবার বিকেলের দিকে লিবিয়ার তাজাউর থেকে 105 যাত্রী নিয়ে রওনা হয় কাঠের নৌকায়। যাত্রীদের মধ্যে শিশু, নারী ও পুরুষ ছিলেন। নৌযানটি লিবিয়ার ভূমধ্যসাগরে তেলের খনি বৈরি অয়েল ফিল্ড থেকে 14 নটিক্যাল মাইল উত্তর পূর্বে ডুবে যায়। নৌযানটি থেকে 34 জনকে জীবিত এবং 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত যাত্রীদের বরাত দিয়ে লাম্পেদুসা ভিত্তিক বার্তা সংস্থা আনসা নিউজ জানিয়েছে, নৌযানটিতে 180 অভিবাসন প্রত্যাশী ছিল। এবার পুরো ইরান গুড়িয়ে দেওয়া হবে। চুক্তিতে রাজি হতে দেশটিকে মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে এমন হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই হুমকি দিয়েছেন তিনি বলেন, যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী খুলে দিতে রাজি না হলে ইরানে ভয়ঙ্কর হামলা চালানো হবে। ইরানকে সময়সীমা বেঁধে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একই হুমকি দিয়েছেন ট্রাম্প। জবাবে ইরান বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরবে না। অব্যাহত হুমকির মধ্যে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান। ইসরায়েলের হাইফায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ভবন ধসে পড়েছে। ইসরায়েলের পাশাপাশি বাহরাইন, কুয়েত ও আরব আমিরাতকে মার্কিন কোম্পানিগুলোর পেট্রোকেমিক্যাল তেল ও গ্যাসের স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শিরোপাজয়ী বাংলাদেশ দলের হাতে আর্থিক পুরস্কার তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে যুবাদের এই পুরস্কার প্রদান করেন তিনি। খেলোয়াড়দের ক্রীড়া কার্ড প্রদানের মাধ্যমে প্রত্যেক মাসে বেতন নিশ্চিত করা হবে বলেও ঘোষণা দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সাফের ফাইনালে ভারতকে টাই ব্রেকারে 4-3 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লাল সবুজের প্রতিনিধিরা। ঐতিহাসিক এই জয়ের পর চ্যাম্পিয়ন দলকে ছাদ খোলা বাসে সংবর্ধনা দেওয়ার পর এবার আর্থিক পুরস্কারও বুঝিয়ে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আমিনুল হক বলেন, ভবিষ্যতে খেলোয়াড়দের সংকটহীন নিয়মিত খেলার নিশ্চয়তা দেবে ক্রীড়া কার্ড। দেশের সব উপজেলাকে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার অন্তর্ভুক্তি পরিকল্পনাও জানান তিনি। আমরা প্রথমে উপজেলা টিম করে উপজেলারা জেলায় এসে খেলবে এবং জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে জাতীয় পর্যায়ে এসে আমরা শেষ করব। কিন্তু আগামী বছর থেকে বা আগামী অর্থ বছরের পর থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের 495টি উপজেলায় দিয়ে আমরা নতুন করে স্পোর্টস শুরু করব। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।